শুরু হলো সব খবর কম সময়ে, সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. সুইজারল্যান্ডের ডাভোসে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলৎসের সাথে সাইডলাইনে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জার্মান চ্যান্সেলর জানান তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তার ও মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেইনের সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় ক্রিস্টোফ হিউজগেইন তাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানান। এছাড়া সাইডলাইনের ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে বাংলাদেশ বিষয়ক পৃথক সংলাপ। এই সম্মেলনে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় বিকেল 5:25 জুরিখ বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে, আর চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। এসব কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে এগিয়ে যাচ্ছে। দ্রুত বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের 2500 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে 1 সপ্তাহের মধ্যে। শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক মুহূর্তে সব বদলে দিতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে এগোতে হবে ধাপে ধাপে। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের এক আয়োজনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে। অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। তিনি জানান, এখনই নয়, ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। সাম্প্রতিক নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলে, নির্বাচিত সরকার এলে সব সমস্যারই সমাধান আসবে। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। আগে গণহত্যার বিচার, তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। বরিশালে জামায়াতে ইসলামী সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি। বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের বিচার, তারপরই জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। ইসলামে সাম্যের মানবিক দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি। গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী যেন ক্ষমতায় যেতে না পারে এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা, ক্ষমতায় থেকে গুম, বিচার বহির্ভূত খুন এবং
গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশ জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধী মুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে কৃষি পণ্য কম মূল্যে বিক্রির বিশেষ OMS কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ OMS প্রকল্পের সময়সীমা ছিল, সেটি আর বাড়ছে না। তিনি বলেন, সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেয়া হতো, সেটা আর দেয়া যাচ্ছে না। বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ OMS কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা দাবি করেন, চালের দাম কিছুটা কমেছে, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন এবং 3 জনের অবস্থা গুরুতর। আহতদের পক্ষে তথ্য জানান শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। তবে এ ঘটনায় 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসীদের মতো আচরণ করছেন। জানান, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর 2:30টায় শান্তিপূর্ণ অবস্থান নেয় তারা। পরে তাদের চলে যেতে বলা হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা তৈরি হয়, পরে হামলার ঘটনা ঘটে। এছাড়াও তারা বলেন, সোমবার রাত 10টায় গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তিনি বলেন, ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামে একজন জড়িত। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। পরিস্থিতি ঘোলাটে করে আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে আমাদের বোনেদের গায়ে ব্যাট টাচ করে সে আমাদেরকে উত্তেজিত করে তুলে। আমি বারবার বলেছি, আজকে আপনারা আসেন, আমাদের আহতরা ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আপনি আসেন, আপনি একবার দেখে যান, কিন্তু সে এখন পর্যন্ত আসে নাই। সামনের দিনে যারা ক্ষমতায় আসবেন তারা সঠিকভাবে দেশ পরিচালনা করছে কিনা সেটি দেখভালের জন্য শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। এই মন্তব্য করেছেন শিক্ষক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। রাতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেয়া হবে না। জাতীয় নাগরিক কমিটির প্রথম থানা প্রতিনিধি সভা ঢাকা মহানগর উত্তরের এই আয়োজনে অংশ নেন হাজারখানেক নেতাকর্মী। সভায় আলোচনা হয় সামনের দিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও রাজনীতির গতি প্রকৃতি নিয়ে। অতিথি আলোচক শিক্ষক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন রয়েছে। যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব। এই মুক্তিযুদ্ধের এই 3 অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা 53 বছরে পাইনি। এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে 2024 সনের জুলাই আগস্টের আন্দোলনে। সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা, পালন করতে পারবো কিনা, এইটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। অঙ্গীকার করেন, রাজনীতির মাঠে যে কোনো উপায়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করবে, নির্বাচন করবে, বাংলাদেশের রাজনীতি তারা প্রাসঙ্গিক হবে, বাংলাদেশে তারা রাজনীতি করবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই
এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত আমাদের লাগবে এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে, নাগরিক কমিটির পক্ষ থেকে যেই রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে সেই রাজনৈতিক দলে যাতে সবার সবক আমরা গ্রহণ করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে, এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার উপর সাধারণ মানুষের আস্থা আছে, ভোটের মাধ্যমে তার প্রমাণ হবে বলেও মনে করেন তিনি। ছাত্ররা ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে, মানুষ তাদের উপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও তাদেরকে আস্থায় রেখে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্ট ও সরকারি দল হিসেবে নিয়ে যাবে। থানা প্রতিনিধি সভা শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন, দেশাত্মবোধক আর বিপ্লবী সঙ্গীতে সুর মেলান উপস্থিত দর্শক শ্রোতারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তরে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধকরণ কার্যক্রমের স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, পলিথিন উৎপাদন শ্রমিকরা মানবেতর পরিবেশে কাজ করলেও তা নিয়ে সোচ্চার নয় কারখানা মালিকরা। তাদের স্বার্থে আঘাত লাগছে বলেই পলিথিন নিষিদ্ধ করার পদক্ষেপের সমালোচনা করছে। উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে দেশের পরিবেশ বাঁচানো সম্ভব হবে না। জানান, একবার ব্যবহার্য পলিথিন যেন ট্রাকে করে ঢাকার বাইরে যেতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় হর্ন বাজানো বন্ধের ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন রিজওয়ানা হাসান। বাংলাদেশে একটা তর্ক শুরু হয়ে গেছে, বিকল্প নেই। এটা ঠিক না বাবা, প্রথাগতভাবেই আমাদের বিকল্প আছে। আমাদের বাবারা দাদারা যেটাতে বাজার করেছেন সেটাই আমাদের বিকল্প। আমরা দেখেছি আমাদের বাবাদেরকে চটের একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে। বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমগ্রব্যাপী কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। আলোচনায় উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। চীন বাংলাদেশের ঋণের শর্ত সহজ করতে এবং একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মতি জানায়। সফরকালে দুই পক্ষ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়। এছাড়া জলবায়ু তথ্য বিনিময়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। বাংলাদেশের কার্বন বাজার উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকার ব্র্যাক-ইনে। সংলাপে বক্তারা জানান, দেশের কার্বন বাজার উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে হলে দেশের বাজার ব্যবস্থায় কৌশলগত দিকগুলো শক্তিশালী করতে হবে। সংলাপে সরকারি ও বেসরকারি খাত, নাগরিক সমাজ, একাডেমিয়া এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্যারিস চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী কার্বন বাজার ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণের কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়। জলবায়ু সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং তা পরবর্তী সম্মেলনে কিভাবে কাজে লাগানো যেতে পারে তাও আলোচনায় উঠে আসে। ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্স এবং যুক্তরাজ্য সরকারের পরিচালনায় সংলাপটি বাস্তবায়ন করে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে দৈনিক ভোরের কাগজ পত্রিকা খুলে দিয়ে প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিক ইউনিয়ন সহ সব সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে কাকরাইলের এইচআরটি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় পত্রিকার প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেন বলেন, ভোরের কাগজের নির্বাহী সম্পাদক কে সরকার স্বাক্ষরিত নোটিশে পত্রিকার প্রকাশনা বন্ধ করা হয়েছে এমন কোনো ঘোষণা হাতে পাননি তারা। বিশ্বাস করেন, ভোরের কাগজের প্রকাশনা বন্ধ করা হয়নি। অনতি বিলম্বে প্রধান কার্যালয়ের তালা খুলে দিয়ে পত্রিকাটির প্রকাশনা পুনরায় চালু নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। কাউসার হোসেন আরও বলেন, কর্মীরা ভোরের কাগজের অপমৃত্যু চান না, এটিকে বাঁচিয়ে রাখতে চান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মোহাম্মদ তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার হন তৈয়বুর রহমান। দুদক সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জার করে প্লট বরাদ্দ সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটক করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিছু কিছু ছাত্রনেতা জুলাই আগস্টের আন্দোলনের ফসলকে নষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় কর্মী সভায় তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, সেই পরিবারগুলোর সদস্যদের এখনও পুনর্বাসন করা হয়নি। এ অবস্থা চলতে থাকলে ২৪-এর চেতনা বেশি দিন টিকে থাকবে না। প্রতিটি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ সহ কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার দাবি জানান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুলাভাই, শ্যালক সহ 4 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট কারে গাইবান্ধা থেকে বগুড়া ফিরছিলেন নজরুল ও বাবুল। গোকুলবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারলে ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। আহতদের হাসপাতালে নেওয়া হলে দুলাভাই ও শ্যালক মারা যান। দুজনই বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার বাসিন্দা। এছাড়া নেত্রকোনার লেগুনা লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন মারা যান। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়েছে 3টি ঝুটের গোদাম। ফায়ার সার্ভিস জানায়, আমবাগ এলাকায় রাত 9টার দিকে একটি গুদামে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও 2 গুদামে। কোনাবাড়ি, ভোগড়া সহ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নেভাতে কাজ করে ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও দরিদ্রদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে পটুয়াখালীর বাউফলে। দুপুরে কেশবপুর ইউনিয়নের তালতলি ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা মাঠেই আয়োজন করে আলিয়া সুলতান ফাউন্ডেশন ও ইয়াসিন আনোয়ারা ফাউন্ডেশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার, যমুনা টেলিভিশনের সাংবাদিক আবদুল্লাহ তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার, বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ সুলতান আহমদ, আদমজি ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজামুদ্দিন সহ অন্য বিশিষ্টজনরা। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 2 দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে। রোববার ঢাকার একটি হোটেলে এই সম্মেলন শেষ হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, 16টি জোন প্রধান ও 8টি কর্পোরেট শাখা সহ 400টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।